আচ্ছা, সবাই এখন একটু অ্যাটলিস্ট 10-15 মিনিট অন্য কোনো চিন্তা ভাবনা করবে না। এই পিছনে কারো কাছে মোবাইল থাকলে অফ করে ফেলো। আচ্ছা, একটু চিন্তা করো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম। আমরা লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম একটু রিকলিং করি। ডেফিনিশন, তাই না? অবজেক্টিভস, টাইপস, মেথডস, এগুলো যেতে পড়ছিলাম, তাই না? মেথড আবার শুরু করছিলাম আমরা কি কি পড়ছিলাম? অ্যাসিড, রড, এই দুটা পড়ছিলাম, তাই না? রড আর অ্যাসিড। আচ্ছা, ডিসাইজিং নিয়ে বেসিক ক্লিয়ার হয় নাই এখনো কার? এরকম কি আসো? হ্যাঁ, ডিসাইজিং কি বোঝো না সেটা বলো। তুমি 15-20 মিনিট ছিলা, সেই সময় তো আমরা ডিসাইজিং নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, ডিসাইজিং কাকে বলে? ডিসাইজিং হচ্ছে সাইজিং। এই মেয়ে তুমি সামনে আসো, দুজনের সামনে চলে আসো। ঠান্ডাটা অফ করে দিচ্ছে, আসো। আসো আসো, ফোন অফ করতে বলছি। শোনো, ডিসাইজিংটা হচ্ছে তোমার সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করার প্রক্রিয়া। সাইজিং বোঝো? সাইজিং সাইজিং বোঝো? সাইজিংটা হচ্ছে তোমার ওয়ারপিয়ানে টানা সুতায় সাইজ দেওয়া হয়, মার দেওয়া হয়। সাইজিংয়ের বাংলা হচ্ছে মার। মার যেমন ভাতের মার, এই জাতীয় মার দেওয়া হয়, ওই মার দূর করা। তুমি সুতায় মার দিছো, তোমার একটা প্রসেস করছো, কাপড় তৈরি করে ফেলছো, তোমার উদ্দেশ্য কমপ্লিট হয়েছে। দেন এখন তোমার কি করতে হবে? ওয়েট প্রসেসিং, মানে কাপড়ের পার্ট শেষ, তোমার রঙের পার্ট আসলো, তখন তো তোমাকে কি করতে হবে? মার দূর করতে হবে। ক্লিয়ার? ডিসাইজিং হচ্ছে এই মার রিমুভ করা। আচ্ছা, এরপর আমরা অবজেক্টিভ পড়ছিলাম, ডেফিনেশন থেকে অবজেক্টিভস পাইলাম। এরপর টাইপস এবং মেথড পড়ছিলাম। মেথডগুলো হচ্ছে অনেকগুলো মেথড ছিল। একটা ছিল কি? হাইড্রোলাইটিক, বলো যারা ক্লাসে ছিল। অক্সিডেটিভ, হাইড্রোলাইটিক, নভেল কিছু টেকনিক ছিল, মেথড ছিল। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে হাইড্রোলাইটিক মেথডের দুইটা প্রসেস পড়ছিলাম। হাইড্রোলাইটিক মেথডের দুইটা প্রসেস পড়ছিলাম। একটা হচ্ছে তোমার রড স্ট্রিপিং, আর একটা হচ্ছে অ্যাসিড স্ট্রিপিং অথবা অ্যাসিড ডিসাইজিং। বিষয়টা দেখো, উদ্দেশ্য কিন্তু মার দূর করা। সাইজিং ম্যাটেরিয়াল মানে মার জাতীয় ম্যাটেরিয়াল, সেটা স্টার্চ জাতীয় হতে পারে, তোমার সিনথেটিক, ন্যাচারাল হতে পারে। আচ্ছা, আমরা অ্যাসিড এবং নর্মালি জাস্ট হচ্ছে একদম শুধু সিম্পল ওয়াটারে আমরা মার দূর করতে পারি। এক্সাম্পল হিসেবে কি বলছিলাম? বাসা বাড়িতে মার দেওয়া যে কাপড়গুলো কিনি, শাড়ি, লুঙ্গি, গামছা, সেগুলো আমরা ভিজায় রাখি 12-24 ঘন্টা, 6 ঘন্টা। তখন কি হয়? সেটাকে একটু ডলাডলি করলে কি হয়? উঠে চলে যায়, তাই না? আচ্ছা, এখানে মেকানিজম কি বলছিলাম মনে আছে? যে মাইক্রো অর্গানিজম অটোমেটিকলি পানিতে থাকে, ক্রিয়েট হয়, এবং সেটা কি করে? স্টার্চের স্ট্রাকচারটাকে ব্রেক করে। কিভাবে ব্রেক করে সেই মেকানিজমটা আমরা ওইভাবে এখন দেখাতে পারছি না, আমাদের সেটা পড়ানোর এইটা না, ওটা হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি চ্যাপ্টার হলে সেটা আলাদা কথা। আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকালি ডিসাইজিং। অ্যালকালি ডিসাইজিং, এই দুটা ওয়ার্ড দ্বারা কে কী বুঝতেছো? হ্যাঁ, অ্যালকালি কি করবে?
জাস্ট হচ্ছে তুমি যে সাইজিং ম্যাটেরিয়াল সেগুলোকে ব্রেক করে দেবে। এই তো এই অ্যালকালি কোনটা? কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে হচ্ছে স্ট্রং অ্যালকালি ইউজ করতে হবে। আমরা অ্যাসিড স্টেপিংয়ের ক্ষেত্রে, অ্যাসিড ডিসাইজিংয়ের ক্ষেত্রে বলছিলাম যে কোন ধরনের অ্যাসিড ইউজ করব? ডাইলুট। ডাইলুট মানে জারিত বিজারিত, ডাইলুট লঘু, পাতলা, হালকা, এই টাইপের অ্যাসিড ইউজ করব। কিন্তু অ্যালকালির ক্ষেত্রে আমরা ইউজ করব কি? স্ট্রং অ্যালকালি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কত পার্সেন্ট ইউজ করব? 0.4 থেকে 0.6% ইউজ করব। আচ্ছা, টেম্পারেচার কত থাকবে এখানে? টেম্পারেচার কত থাকবে এই সলিউশনের? 60 থেকে 70 ডিগ্রি। আচ্ছা, জাস্ট এইখানে ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার হচ্ছে, তুমি এই যখন হচ্ছে ডিসাইজিংটা করবা এই বাথে করার পরে যাতে ওভার ড্রাই না হয়, সেক্ষেত্রে তোমার যদি তাহলে সেটা কি হতে পারে? পার্শিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যালকালি সেটা কি করতে পারে? সেলুলোজকে হ্যাম্পার করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। আচ্ছা, এরপর আসো অ্যালকালি ডিসাইজিংয়ের যে সুবিধাগুলো। নর্মালি ওভেন ফ্যাব্রিকে তো আমরা ডিসাইজিং করি, নিট ফ্যাব্রিকে ডিসাইজিং করি। নিট ফ্যাব্রিক চেনো? চেনো? নিট ফ্যাব্রিকে ডিসাইজিং করার দরকার আছে কেন? বুঝছো? বুঝছো? একটা সুতা ইউজ করতে হয়, ওয়ার্ক ওয়েটের ইস্যু নাই, আর সুতার টেনশনের প্রয়োজন নেই। সাইজিংয়ের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে শক্তি বৃদ্ধি করা, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টিজ বৃদ্ধি করা। হ্যাঁ, ওভেন ফ্যাব্রিকের টানা সুতা, এই যে লোমটা আছে না আমাদের, এক সারি সুতা এরকম টান টান করে ডিজাইন অনুযায়ী সাজানো থাকে না, ওটাকে ওয়ারপিয়ান বলে। ওটার শক্তি বেশি লাগে। হ্যাঁ, সাজাইতেছে, নিচে গেলে দেখতে পাবে শক্তি বেশি লাগে, তার ফ্রিকশনও হয় বেশি অনেক। তা ফ্রিকশন অথবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স প্রপার্টিস ইনক্রিজ করার জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য সাইজিং করা হয়। কথা বুঝছো? আর নিট ফ্যাব্রিকে সেটা আছে নাই, তাহলে নিট ফ্যাব্রিকে আমরা ডিসাইজিং করি না। তাহলে অ্যালকালি ডিসাইজিংয়ের সুবিধাগুলো হচ্ছে তোমার অ্যালকালি ইউজ করা হচ্ছে কোন ফ্যাব্রিকে? ওভেন ফ্যাব্রিকে। ওভেন ফ্যাব্রিকের আর একটা ইম্পর্ট্যান্ট প্রসেস অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে মার্সারাইজেশন। নাম শুনছো কখনো? মার্সারাইজেশন ফার্স্ট ক্লাসে বলছিলাম। গুড, এই ছেলে তো অনেক মেধাবী। আচ্ছা, এই মার্সারাইজেশন প্রসেসে প্রচুর অ্যালকালি প্রয়োজন হয়, প্রচুর অ্যালকালি প্রয়োজন হয়। তুমি এই যে ডিসাইজিংয়ে যে অ্যালকালি ইউজ করতেছ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কস্টিক সোডা, এটা হচ্ছে তুমি রিইউজ করতে পারবে কোন প্রসেসে? নেক্সট যে প্রসেস আসে এটা অনেক পরে হয় আর কি, স্কাউরিং বলেছে আর দুইটা প্রসেসে পরে, কিন্তু তুমি এই সলিউশনটা স্টোরেজ করে রেখে তুমি মার্সারাইজেশনের প্রসেসে অ্যাপ্লাই করতে পারবা। তার মানে কি এখানে তোমার ইকোনমিক্যাল হচ্ছে না, একই সলিউশন তুমি দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারছো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অসুবিধা হচ্ছে ওই যে বললাম যে যদি অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করার পরে কাপড়টাকে একটু মানে বেশি ড্রাইং হয়ে যায়, তাহলে সেখানে কী হয়? মাইক্রো ক্রিজ পড়তে পারে ফাইবারের মধ্যে। ফাইবারের মধ্যে কী হতে পারে? মাইক্রো ক্রিজ পড়তে পারে। সেটা হচ্ছে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ মানে কি? গুড, এটা হচ্ছে তোমার এগুলো হতে পারে। সবাই খুব ভালো। এরপরে ডিসাইজিং এফিসিয়েন্সি টেস্ট।
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটাই সব জায়গায় প্র্যাকটিস হয় এবং এটাই তোমাদের বেশি বেশি পড়তে হবে। এনজাইমেটিক ডিসাইজিং। এনজাইমেটিক ডিসাইজিংয়ের আগে আমরা একটু এনজাইম নিয়ে স্টাডি করে নিই। এনজাইম, এনজাইম তো নাম শুনছো? কবে শুনছো? 9-10 পড়েছে। আচ্ছা, এনজাইমের কাজ কি? আচ্ছা, এনজাইম তো পরিষ্কার করা যায়? হ্যাঁ, অ্যান্টিবডি হতে পারে। ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া তো ওয়ান কাইন্ড অফ এনজাইম। আচ্ছা, একটু দেখো এনজাইম, হোয়াট ইজ এনজাইম, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তোমাকে লিখতে হবে এভাবে, এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ বায়োক্যাটালিস্ট, লিভিং অর্গানিজম, জীবন্ত অণুজীব। শুধু এই একটা লাইন লিখলে 2-3 মার্ক পেয়ে যাবে। আচ্ছা, আর রেজাল্ট কি সব নাকি জীবনে? আর তোমরা ছেলে মানুষ, তোমরা সিজিপি নিয়ে কেন এত টেনশন করো? তোমরা কি মেয়ে মানুষ? সিজিপি কোথায় লাগে? কোথায় কোথায় অ্যাপ্লাই করার জন্য লাগে? কোথায়? একমাত্র ইউনিভার্সিটি লেভেল ছাড়া। এখন চাই না মনে হয়, চায় কর্পোরেটে, ইন্ডাস্ট্রিয়াল জবে, কর্পোরেট জবে তোমার কাজ চাবে, স্কিল চাবে, রেজাল্ট চাবে না। এখন তুমি যদি 2 পয়েন্ট পাও তাহলে তো তোমার নিয়ে এটা তো তোমার সিভি বাদ দিয়ে দেবে, এর কারণ তুমি জীবনে ক্যাম্পাসেই ঢুকো নাই, এটা প্রমাণ করে। 2 পাওয়া ইম্পসিবল ইঞ্জিনিয়ারিংয়ে। আর যারা এই ইম্পসিবলকে পসিবল করে তারা আসলে অন্য লেভেলের, তাদের আসলে চাকরি দরকার নেই। ইম্পসিবল। আর অ্যাভারেজে তোমার 3-3 কাছে, 3.5 কাছে থাকলে এটা তো তোমার তো সমস্যা নেই। ইউনিভার্সিটি টিচিং ছাড়া কোথাও সিজিপি লাগে না, ঠিক আছে? আমরা এখানে একটা ইউনিভার্সিটি, একটা গ্রাজুয়েটকে নিয়োগ দেই 12,000-ও 15,000-ও। আবার একটা ডিপ্লোমা পাস, সে শুধু তার কাজের জন্য 25,000-30,000 পাচ্ছে এখানে, মানে তার কাজের জন্য, শুধু স্কিলের জন্য। ভাই এই 2-4 বছর পর তোমাদের এই ডিগ্রি ফিগ্রি সার্টিফিকেট রেজাল্ট এগুলো কোনো কাজে লাগে না। কাজে লাগে কি? তোমার স্কিল। আজকে লোম চালাইতে পারে একটা ছেলে, অ্যাপারেলে মানে শার্ট প্যান্ট বানাইতে পারে একটা ছেলে, নিয়ে এসো। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমি 12-15 নিতে চাইবো না। আমি যদি ওটা যদি 8 পাসও হয়, আমি 20,000 টাকা স্যালারি দেবো, আমি দিব। জিনিসটা হচ্ছে সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিংয়ের যে শিক্ষাটা দরকার সেটা তোমরা নিতে পারছো না, তোমরা ইচ্ছা করে নিচ্ছ না। যতটুকু আমাদের আছে, যাকে এগুলো কথা বলে আমার ঝামেলা, এক কথা বারবার বলা যায় না। আচ্ছা, এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ বায়োক্যাটালিস্ট অ্যান্ড লিভিং অর্গানিজম। দ্য মেইন ফাংশন অফ এনজাইম ইজ ফার্মেন্টেশন অফ স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, এগুলো। এই 2টা লাইন লেখা যাবে না, এটা কমন কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? মেইন ফাংশন কি? ফার্মেন্টেশন অফ, ফার্মেন্টেশন বলো তো সবাই।
ওয়াও নাইস। আচ্ছা, দিস আর ফেয়ারলি সেন্সিটিভ টু টেম্পারেচার। এই এনজাইম তোমার প্রত্যেকটা প্রাণীর শরীরে আছে, পাকস্থলীতে আছে, প্যানক্রিয়াস আছে, ঠিক আছে। হিউম্যান বিংয়ের প্যানক্রিয়াসে যে ধরনের এনজাইম আছে তোমার আদার্স অ্যানিমেলে সেরকম না, কারণ যেসব অ্যানিমেল ভেজিটেবল খায়, সেলুলোজ খেয়ে হজম করে, তাদের এক ধরনের, আর হিউম্যান বিংয়ের আরেক ধরনের, কিন্তু এগুলো সব প্যানক্রিয়াটিক ব্যাকটেরিয়া অথবা এনজাইম। আমি একটু পরে ক্লাসিফিকেশনে আসতেছি, কিন্তু তার আগে বলে নেই, এই এনজাইম হচ্ছে তোমার একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, পিএইচ এবং টাইম, এই তিনটা প্যারামিটার যদি খুব কেয়ারফুলি মেনটেন না করা যায় এনজাইম কাজ করে না। কয়টা প্যারামিটার বলো, কি কি বলো? টেম্পারেচার, টাইম, পিএইচ। হ্যাঁ, এমনি আসলে ঠিক হবে না, রাইট। তোমার আসলে বকাই দিতে হবে, তুমি বেশি বেড়ে যাচ্ছ। এই ষোলোটা, তুমি হচ্ছে রাজু স্যারের সাথে একটু দেখা করে যাবে আজকে। তুমি রাজু স্যারের সাথে আজকে একটু দেখা করে যাবে। আচ্ছা, এই এনজাইম তিনটা মানে ইম্পর্ট্যান্ট কন্ট্রোলিং প্যারামিটার ছাড়া কাজ করে না, এবং সেটা প্রত্যেক ধরনের এনজাইমে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। টেম্পারেচার যদি 19-20 হয়ে যায় কাজ করে না ঠিকমতো, কারণ এগুলো হচ্ছে এক ধরনের জীবন্ত অণুজীব, তার অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্ট না দিতে পারলে সে কাজ করে না। তাহলে কী কী আছে? টেম্পারেচার, টাইম, পিএইচ। এটা নর্মালি হচ্ছে 50 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে প্রত্যেকটা এনজাইম কাজ করে। আর কথা বুঝছো? মানুষের শরীরের পাকস্থলীতে বাল্ব আছে জানো? পেটের মধ্যে বাল্ব আছে জানো? বাল্ব, এই বাল্ব কী করে? আমাদের শরীরে হিট জেনারেট হয় না কন্টিনিউয়াসলি? আর কথা শোনো, এই বাল্বটা যদি তোমার আমাদের বডি টেম্পারেচার কন্টিনিউয়াসলি হয় না এবং বডি হিট রিলিজ করে না, তুমি হচ্ছে এই বডিটাকে, এই হাতটাকে জাস্ট হচ্ছে পলিথিন দিয়ে এমনভাবে করবা যে মানে বাইরের হিট রিলিজ করতে পারবে না, অথবা এয়ারের কন্ট্যাক্টে আসবে না। দেখবে যে কিছুক্ষণ পর এটা অনেক গরম হয়ে গেছে এবং এটা দিয়ে জাস্ট হচ্ছে কি সুইটিং হচ্ছে, ঘাম বের হচ্ছে। তার মানে কি এই হিট কন্টিনিউয়াসলি আমরা বডি থেকে হিট রিলিজ হয়। তোমার এখানে যে এসি টেম্পারেচার দিয়ে যে 20 জন এখানে বসছো, 1-2 জন এখানে বসলে এসি টেম্পারেচার কাঁথা গায়ে দিতে হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে সিমিলারলি প্রত্যেকটা, যেহেতু একটা লিভিং অর্গানিজম, জীবন্ত অণুজীব, এর জন্য আসলে একটা কন্ডিশন, একটা টেম্পারেচার লাগবে। সেই টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 50 থেকে 75। এটা সব এনজাইমের জন্য আমি বলছি, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম বলছি। এর মধ্যে কোনো এনজাইম 50 থেকে 55-এর উপরে উঠলে আর কাজ করে না, কোনোটা 55 থেকে 60-এর মধ্যে কাজ করে না। আর কোন ব্যাকটেরিয়াল যেগুলো আছে ম্যাক্সিমামগুলোই হচ্ছে 70 থেকে 75-এ কাজ করে ভালো। আর কথা বুঝছো? আচ্ছা, টাইমটা হচ্ছে, টাইমও ভ্যারি করে। টাইম 15 মিনিট, কয়েক সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এরকম আছে। পিএইচটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, পিএইচটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি অ্যাসিডিক কন্ডিশন হতে হবে। অ্যাসিডিক মানে কত থাকবে পিএইচ? কত? 4.5 থেকে 6.5 রেঞ্জ, 4.5 থেকে 6.5 রেঞ্জ, কিন্তু 4.5 থেকে 5.5, 5
ম্যাক্সিমাম প্র্যাকটিস। কত 4.5 থেকে পিএস তো বোঝো নাকি? না বুঝলে আসলে এত কিছু বোঝানো যায় না, কিছু কিছু তো বুঝেও নিতে হয় নাকি নিজে থেকে। আচ্ছা এখন দেখো এখানে বেশ কিছু কথা আছে, এই কথাগুলো যদি একটু বোঝো পুরো মেকানিজমটা বুঝে যাবা, এই স্লাইডেই পুরো মেকানিজম তো বুঝে যাবা। হ্যাঁ একটু পড়ো, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে কিছুটা আছে। দেখো এনজাইম সাফার ফ্রম ওয়ান disadvantage that if the condition of temperature and pH are not favorable their discharging activity is destroyed. pH এবং টেম্পারেচার যদি ফেভারেবল পজিশনে না থাকে, কন্ডিশনে না থাকে, তাহলে এই যে ডিসাইজিং করবে, সাইজিং মেটেরিয়াল রিমুভ করবে, তার অ্যাক্টিভিটি থাকবে না, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা ফর এক্সাম্পল দেয়ার অ্যাক্টিভিটি ইজ ডিস্ট্রয়েড, দে আর ডিঅ্যাক্টিভিটেড অ্যাবাউট 75। ওই যে টেম্পারেচার আমি ম্যাক্সিমাম কত বলছিলাম 75, 75-এর উপরে গেলে এই টেম্পারেচারটা এইটা মানে এনজাইম আছে, একটা পাত্র নিয়ে এসো, পানিও নিয়ে এসো, এনজাইমও নিয়ে এসো, কাপড়ও নিয়ে এসো, টেম্পারেচার দিয়ে দিয়েছো তুমি 90 ডিগ্রি, ওই এনজাইম কাজ করবে না, ওর কোনো অ্যাক্টিভিটি ফাংশনালিটি থাকবে না। আচ্ছা an outstanding feature of enzyme discharging is the specific nature of the enzyme action. Thus diastase hydrolysis starts but does not tender cellulose. এটা একটা এনজাইম ডায়াস্টেস, র্যাপিডেস, এগুলো ব্যাকটেরিয়াল এনজাইম। কোন ধরনের এনজাইম? ব্যাকটেরিয়াল এনজাইম। এগুলোর কাজ কি? স্টার্চকে হাইড্রোলাইসিস করে। হাইড্রোলাইসিস তো বোঝো? হ্যাঁ সিআরকে একটু ফোনে চা ডাকতেছে, ক্লাস শেষ করে যাক। কী জন্য? যে ম্যাথমেটিক্স নিয়ে একটু কথা বলবেন ফোনে স্যার। ক্লাস শেষ করে যাক, একটু বসতে বলো, বলো যে খায়রুল স্যার বসতে বলছে। এই দাঁড়াও, শেয়ারকে আমি 5 মিনিট পরে ছাড়তেছি, তোমাদের 10-15 মিনিট পর ছেড়ে দেবো না। আচ্ছা তাহলে therefore enzyme discharging is safer than acid discharging. এনজাইম আদার্স যে দুইটা ডিসচার্জিং প্রসেস পড়ছো একটু মনোযোগ দাও। আদার্স যে দুইটা ডিসচার্জিং পড়ছো হাইড্রোলাইটিকের মধ্যে একটা অ্যাসিড, অ্যালকালি, 3টা পড়ছো রড। এদের চেয়ে এনজাইম ডিসচার্জিং কেন ভালো? অ্যাসিডে এক ধরনের প্রবলেম আছে, সেলুলোজ হাইড্রোলাইসিস হয়ে যায়, স্ট্রেংথ ফল করে, বলছিলাম মনে আছে গত ক্লাসে। অ্যালকালি কি করে তোমার? এটা হচ্ছে শ্রিঙ্ক, মাইক্রো ক্রিস ফেলায় ফাইবারের মধ্যে, একদম ক্ষুদ্র ক্রিস ফেলায়, সেই ফাইবার দিয়ে ইয়ান তৈরি করলে ফ্যাব্রিকেও ক্রিসটা দেখা যায়, শ্রিঙ্ক করে, শ্রিঙ্কেজ হয়। তাহলে এই দুই ধরনের প্রবলেম কি এখানে ক্রিয়েট হতে পারে? আমি এখন যে কথাগুলো বলতেছি এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আর এই গত ক্লাস এবং আজকের আগের কথাগুলো সেগুলো ছিল একদম বেসিক নলেজের জন্য, যেটা তুমিও জানবা, একটা নন টেকনিক পার্সনের বললে সেও একই কথা বুঝবে। কিন্তু এখন যে জিনিসগুলো বলতেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কথা, যে বেসিক্যালি কাজটা কি হয়। তাহলে অ্যাসিড এবং অ্যালকালি ট্রিটমেন্ট ডিসাইজিং কেন আমরা করতেছি না, কেন আমরা এনজাইমে গেলাম? কারণটা হচ্ছে অ্যাসিড আমার সেলুলোজের হাইড্রোলাইসিস করে, আমার সেলুলোজের কেমিক্যাল স্ট্রাকচারটাকে ব্রেকডাউন করে, স্ট্রেংথ ফল করে, সেলুলোজ হাইড্রোলাইসিস হয়। আবার অ্যালকালি কী করে? মাইক্রোক্রিস করে, যেটা আমার ফ্যাব্রিকটাকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, যেটা একটা মেজর ফল্ট, যেটা কখনো আর রিমুভ করা পসিবল হয় না। তাহলে এই দুইটা প্রবলেমের কারণে আমাদেরকে ফিরে আসতে হলো বায়ো ক্যাটালিস্টের দিকে, যেটা ইকো ফ্রেন্ডলি, চিপ এবং হাইলি ইফেক্টিভ। আচ্ছা এরপরে হচ্ছে তোমার হোয়ার সেলুলোজ মেকেস, আচ্ছা এই কথাগুলোতে বলা হয়ে গেল। থিওরির মধ্যে আরও আছে, দেখো এই যে 3টা সাইড ইমেজ দেখতেছো, 3টা ইমেজ দেখতেছো না? 3টা ইমেজ হচ্ছে তোমার এটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট, বুঝতেছো? শেষ করো
শেষ করো। হ্যাঁ, তোমার আলোচনাটা শেষ করো। আমি বসছি তো, তোমাদের মাথায় এখন ওটা ঢুকছে। যাও, তুমি যাও। আমি মন থেকেই বলছে যাও, বিরক্ত করার দরকার নেই। চাই কয় মিনিট পড়াবো, বোঝাই দাও, ওরা বুঝাই দাও কী করতে হবে, বলছো? ঠিক আছে। দেখো, এগুলো হচ্ছে এনজাইমের ইমেজ, জাস্ট হচ্ছে একটা কী বলে, একটা মানে এক্সাম্পলের জন্য। এইগুলো হচ্ছে স্টার্চ। স্টার্চকে যখন ব্রেকডাউন করা হয় তখন গ্লুকোজ, সুক্রোজ এগুলোতে পরিণত হয়, তাই না? আচ্ছা, এগুলো যখন হাইড্রোলাইসিস, স্টার্চকে হাইড্রোলাইসিস করা হয়, ব্রেকডাউন করা হয়, তখন এরকম গ্লুকোজ পার্টে পরিণত হয়, একদম ক্ষুদ্র, মানে কি বলে, এনার্জি লেভেল অনেকটা। আচ্ছা, এইভাবে যখন হয় তখন এই ব্যাকটেরিয়া এনজাইমগুলো কী করে, সেগুলো হচ্ছে জাস্ট গ্রিপ করে। সে তার মানে জীবন ধারণের জন্য গ্রিপ করতে পারে, এনার্জি গেইনের জন্য, অথবা তার খাদ্য হিসেবে যেটাই বলো না কেন, সেই ব্যাকটেরিয়া এনজাইমগুলো কী করতেছে, এই সুক্রোজ, গ্লুকোজ, ম্যালটোজ এগুলোকে সে গ্রিপ করতেছে। আবার এখানে এখানে আসছে না, আপনি আমারও নক করবেন, নাম ভাবছে যে ডেকে নিয়ে যাবেন। সেটা একটু পড়ে দাও, আচ্ছা, যারা হচ্ছে রেজিস্ট্রেশন করবা তারা যদি আমাকে বলো যে আমি কেন দেব, যারা রেজিস্ট্রেশন করবা তারা যদি মানে যে মনে করো যে আমি ডিফেন্স দিতে পারবো না, তাদের কথা চিন্তা করেই আমি এটা পিছাবো। আর যদি তারা যারা ওখানে দিয়ে এসে মানে অলিম্পিয়াড শেষ করে এসে এখানে তোমার প্রেজেন্টেশন দিতে পারবা, তাহলে আমি 15 তারিখে রাখবো। ঠিক আছে, আয় সাইলেন্ট। আয় শোনো, হয়েছে, আমরা কোথায় ছিলাম? এইখানেই দেখো, এখানেই আছি আমরা। দেখো, হ্যাঁ নিয়ে যাব। দেখো, এটা একটু বোঝো, বুঝলেই হবে, একটু মনোযোগ দাও। Enzyme are complex organic soluble biocatalyst formed by living organism that catalyze chemical reaction in biological process. এত কঠিন কিছু না, এটা হচ্ছে তোমার হচ্ছে স্টার্চ অথবা ডিসাইজিং ম্যাটেরিয়ালকে কি করে, কেমিক্যাল প্রসেসের মাধ্যমে হাইড্রোলাইসিস করে, অথবা কি বলে বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস। আচ্ছা, অ্যামাইলেসেস আর এনজাইম। অ্যামাইলেসেস one kind of enzyme, আচ্ছা, that hydrolyzes and reduce the molecular weight of amylase. অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন, এটা স্টার্চ, এগুলোর স্ট্রাকচার তো তোমরা জানো, একটু দেখো কেমিক্যাল স্ট্রাকচারগুলো কেমন আছে, অনলাইনে দেখো। অ্যামাইলেজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন মলিকুল ইন স্টার্চ, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইজ এনজাইমেটিক ডিসাইজিং ইন হুইচ এ alpha amylase or diestrase enzyme is used to attack the 1:4 glycosidic অথবা সাইডিক যেটাই বলো links in the starch, breaking down the macromolecules into small soluble saccharide such as maltose and glucose. এটা কি করে,
স্টার্চকে একদম এক পর্যায়ে ম্যালটোজ এবং গ্লুকোজ পর্যায়ে ব্রেকডাউন করে। স্টার্চটা হচ্ছে তোমার ম্যাক্রোমলিকুলস। ম্যাক্রোমলিকুলস মানে ওয়ান কাইন্ড অফ পলিমারের মতো স্ট্রাকচার, একটু বড় স্ট্রাকচার। স্টার্চের স্ট্রাকচার অনেক বড়, সেটাকে তোমার জাস্ট ব্রেকডাউন করবে, যেটা স্যাকারাইড সলিবল ফর্মে নিয়ে আসবে। স্যাকারাইড, স্যাকারাইড তো চেনো, স্যাকারিন স্যাকারাইড নাম শুনছো না, সেই ফর্মে। এবং সেখান থেকে সেইগুলো কেমন হবে, যেমন ম্যালটোজ অথবা গ্লুকোজ এই ফর্মে নিয়ে আসবে। আচ্ছা, এনজাইমেটিক ডিসাইজিং ইজ সেফার দেন অ্যাসিড ডিসাইজিং, এই কথাগুলো বলছি না, এটা মানে আগের স্লাইডেও ছিল। এখন দেখো মেইনলি টু টাইপস অফ এনজাইম, ক্লাসিফিকেশন অফ এনজাইম। দেখো একটা হয় তোমার অ্যানিম্যাল টাইপ আর একটা হচ্ছে তোমার ভেজিটেবল টাইপ। অ্যানিম্যাল টাইপ এনজাইম, এনজাইম কত ধরনের? এই সামনে দেখো, তুমি ঘুমাও কেন? এগুলো পড়তে হবে না, জানতে হবে না? সোজা হয়ে বসো। এনজাইম কত ধরনের? দুই ধরনের। কি কি? অ্যানিম্যাল অ্যান্ড ভেজিটেবল। অ্যানিম্যাল কোনগুলা? বিভারেল, নবফার্মাসল, তারপরে ডিগমা, ওয়েস্ট প্যানক্রিস, প্যানক্রিয়েটিক কিছু আছে অ্যানিম্যাল। প্যানক্রিয়েটিক তোমার পশু পাখির প্রাণী থেকে, প্যানক্রিস থেকে, অগ্ন্যাশয় থেকে যে ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, এগুলি কি অ্যানিম্যাল টাইপের না? আচ্ছা, আর হচ্ছে তোমার ভেজিটেবল যেগুলো, সেগুলো দেখো ভেজিটেবল আবার টু টাইপস। দেয়ার আর two types of vegetable enzyme. One is malt extracted, another is bacterial. আচ্ছা, malt extracted enzyme কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার ফ্রেশলি জার্মিনেটেড কর্ন, মানে একদম হচ্ছে কিছু ফসল আছে না, কি শস্য আছে না, যেমন হচ্ছে ছোলা, মটর, এগুলো হচ্ছে তুমি যদি কি করো, একটু ভিজায় রাখো, ভিজায় রাখলে কি হয়? গলে যায়, ফুলে যায়, ফুলে যায়, এক পর্যায়ে কী হয়? গাছ বের হয় না? ফ্রেশলি জার্মিনেটেড মানে কি একদম নতুন করে কুড়ি গজাইছে অথবা অঙ্কুরোদ্গম হয়েছে। এইরকম শস্যকে জাস্ট হচ্ছে যদি আমরা করি, গাজন করি, ফার্মেন্টেশন করি, সেইখান থেকে যে ধরনের এনজাইম পাই সেগুলিকে আমরা বলি মল্ট এক্সট্রাক্টেড এনজাইম। এক্সাম্পল হচ্ছে দেখো ডায়াস্টোফার, ডায়াস্টেস, গ্যাবাহিট, মাল্টোফার্মেন্ট, মাল্টোস্টেস, এগুলো হচ্ছে তোমার মল্ট এক্সট্রাক্টেড। এখন কি বুঝতে পারছো মল্ট এক্সট্রাক্টেড জিনিসটা কি? ধরো ছোলা, মটর, আরও যত এই জাতীয় যে ভুট্টা, গম, এগুলো হচ্ছে তুমি জাস্ট পানিতে ভিজায় রাখলে কয়েকদিন, জাস্ট হচ্ছে গাছ বের হতে থাকবে। ওইগুলিকে যখন এই ফ্রেশলি জার্মিনেটেড হবে, দেন ওইগুলিকে আমরা যদি এক্সট্রাক্ট করতে পারি, ফার্মেন্টেশন করতে পারি, দেন ওইখান থেকে যে ব্যাকটেরিয়া পাই, এনজাইম পাই, সেগুলিকে আমরা বলি মল্ট এক্সট্রাক্টেড এনজাইম। মনে থাকবে? আচ্ছা, এরপর আসো ব্যাকটেরিয়াল এনজাইম। ব্যাকটেরিয়াল এনজাইম হচ্ছে আমরা যে সকল প্রাণী মাংস খাওয়ার জন্য জবাই করি, স্লটারেড অ্যানিম্যাল, and bacterial enzyme are those type of enzyme collected from the pancreas of slaughtered animal. Pancreas of slaughtered animals মানে যে সকল প্রাণীকে আমরা মাংস খাওয়ার জন্য জবাই করি, সেই সকল প্রাণীর প্যানক্রিয়াস থেকে যে ধরনের ব্যাকটেরিয়া আমরা পাই, এনজাইম পাই, সেগুলিকে আমরা ব্যাকটেরিয়াল এনজাইম বলি। এর পাশাপাশি আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমরা কখনো বাংলা ভাত পচাইছো? পান্তা খাও?
পান্তা খেলে ঘুম কেমন হয়? অনেক বেশি স্যার, অনেক বেশি। বিষয়টা হচ্ছে স্টার্স, রাইস, স্টার্স এগুলো যদি তুমি কয়েকদিন একটু গরম আবহাওয়ায় রেখে দাও পানি দিয়ে, তাহলে সেখানে কি হয়, ওই ভাতটা পচে এক ধরনের মিল্কি হোয়াইটি জুস বের হয়, এবং ওইগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল এনজাইম, ঠিক আছে? এবং এইগুলোকে তুমি যদি এনলার্জ করার এনভায়রনমেন্ট দিতে পারো, তাহলে সেখান থেকে তুমি প্রচুর এনজাইম পাবা। আর কথা বুঝছো? ভাতটা জাস্ট কয়েকদিন কি করবা, গরম ভাত পানি দিয়ে 2-3 দিন রেখে দেবা। গন্ধ তো হবে, গন্ধ তো হবে। এই যে বাংলা যে মদের কথা বললাম, এগুলো তো এভাবেই তৈরি করে। নারকেলের তাল গাছের তারি হয়, আবার ভাতের এগুলো পচায়ও করে, বিভিন্নভাবে করে, ঠিক আছে? আচ্ছা, এইখানেও তুমি এনজাইম পাচ্ছ, এভাবে হয়। আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে আছে, একটু দেখে নিও এই কথাগুলো। হ্যাঁ, আর 5 মিনিটে শেষ করে দেবো। এখন দেখো, কন্ডিশন অফ এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস। কয় ধরনের এনজাইম পাইলে মনে আছে? কয় ধরনের? 3 ধরনের সর্বমোট। ভেজিটেবল আবার 2 ধরন বললাম, একটা হচ্ছে মল্ট আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, আর আরেকটা অ্যানিম্যাল। অ্যানিম্যাল তো মুভি সবাই দেখছো নাকি? ওটা তো দেখবে। আচ্ছা, কন্ডিশন অফ এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস, এই রেসিপি অবশ্যই মেনটেন করতে হয়। দেখো, এনজাইম হচ্ছে তোমার কি 3টা, মল্ট এক্সট্রাক্ট, প্যানক্রিয়েটিক যেটাকে আমরা ভেজিটেবল অ্যানিম্যাল বলতেছি, আর হচ্ছে ব্যাকটেরিয়াল, এটা হচ্ছে তোমার ভেজিটেবলের পার্ট। হ্যাঁ, তাহলে এখানে কি, এটা কি লেখা, এটা অনেকেই বুঝবা না এখনই, এটা সবাই বুঝো? রাইট, কে বললো? তুমি তো ভালো মেধাবী, মাশাআল্লাহ। হ্যাঁ, ছেলে খুব স্মার্ট। আচ্ছা, দেখো এইখানে ভুল আছে, এটা ভুল আছে। এটা কি, টেম্পারেচার লিখতে হয় এভাবে TEMPR। ইন্ডাস্ট্রিজে যাবা, লাইফটা খুব শর্ট করতে হবে, খুব র্যাপিড লাইফ, সেখানে খুব ছোট ছোট করে লিখতে হয়, শর্ট ভার্সনে লিখতে হয়। আচ্ছা, এটা হচ্ছে পিএইচ ভ্যালু। দেখো, এই কথা বলো না। মল্ট এক্সট্রাক্টের জন্য পিএইচ কত থাকে? 6 থেকে 7.5। এটা হচ্ছে তোমার টেম্পারেচার থেকে 50 থেকে 60, বেসিক্যালি 50 থেকে 55 এটা মেনটেন করা হয়। প্যানক্রিয়েটিকের জন্য কত? 6.5 থেকে 7.5, কিন্তু এখানে রেঞ্জটা ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া আছে। নর্মালি 6.5 নিচে রাখতে হয়, অ্যাসিডিক কন্ডিশন রাখতে হয়। আচ্ছা, এরপর ব্যাকটেরিয়াল আছে কত? 5.5, 5.5 থেকে 6 পর্যন্ত। এর উপরে গেলেই সমস্যা। এখানে ম্যাক্সিমাম রেঞ্জটা দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যাল রেঞ্জ ডিফারেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের অবশ্যই বুঝতে হবে। যদি এটা বুঝতে পারো, এটা যদি বুঝতে পারো, তাহলে তোমার এনজাইম ডিসাইজিং, এনজাইমের ফাংশন, এগুলো বুঝতে পারবা। আচ্ছা, প্র্যাকটিক্যাল আর হচ্ছে থিওরিটিক্যাল ডিফারেন্স হয় কেন? থিওরিটিক্যালের আমি এখানে কি ডিফারেন্স বলছে আমাকে বলো তো দেখি। ধরো এটার মধ্যে ডিফারেন্সটা কি বলছে? হ্যাঁ, রাইট, এটা হচ্ছে তোমার
আর থিওরিটিক্যালি বিষয়টা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জ অথবা লেভেলটা এখানে এনশিওর করা হয়। এখন প্র্যাকটিক্যালি যেতে গেলে ধরো এই এত সাউন্ড কেন রে ভাই, ধরো ব্যাকটেরিয়া তুমি তোমার ল্যাবে যেখানে তুমি প্রডিউস করছো সেখানে সে হচ্ছে 5.5 পিএসের সে 100% রিঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি শো করতেছে। তোমার ল্যাবের যে এনভায়রনমেন্ট তুমি মেনটেন করতে পারছো, আমার ল্যাবে আমার ওয়ার্কিং প্লেসে নিয়ে এসে সেই এনভায়রনমেন্ট পসিবল? 100% পসিবল। আর এক দেশ থেকে আরেক দেশে এনভায়রনমেন্ট ম্যাচ করবে? তখন আমার এমন হতে পারে 5.7 অথবা 6 পিএস আমাকে মেনটেন করা লাগতে পারে, অথবা 5 পিএস আমাকে মেনটেন করা লাগতে পারে। ডিপেন্ড অন দ্য এনভায়রনমেন্ট, ডিপেন্ড অন দ্য কী বলে প্রসেস মেথড অথবা মেশিন। একই টাইপের প্রসেস তুমি ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের মেশিনে করবা, প্যারামিটার চেঞ্জ হবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি যারা বলে যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের কোনো ডিফারেন্স, এত কেন ডিফারেন্স, কোনো মিল পাচ্ছি না, তারা বেসিক্যালি থিওরি বোঝায়নি। আমার কথা কি বুঝতে পারছো? বেসিক্যালি থিওরি বোঝে নাই, কারণ থিওরিতে রেঞ্জটা বলা হয়ে থাকে। প্র্যাকটিক্যালে প্রত্যেকটা প্রসেসে সেমভাবে সেম প্রসেসে একটা মানে ব্যাচ তুমি কন্টিনিউ করছো, সেম রেসিপিতে আরেকটা ব্যাচ কন্টিনিউ করবে, দুটার মধ্যে 19-20 ডিফারেন্স হবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালের ডিফারেন্স। এই জন্য থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, থিওরি নলেজ যার ভালো থাকে সে প্র্যাকটিক্যালের ডিফারেন্সটা বুঝতে পারে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এটাই শেষ টপিক, এই স্লাইডে শেষ করে দেব। এখন দেখো এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস। ও এটা ধরলে তো শেষ করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এনজাইম কিছু শিখছো? কি শিখছো? আচ্ছা, কোনো কোশ্চেন আছে কিনা এনজাইম রিলেটেড? বলো। এক্স্যাক্টলি, বায়োপলিশিং এনজাইম তোমার হচ্ছে প্যাকটিনেসেস এনজাইম ইউজ করা হয় বায়োপলিশিং। এটাও মানে তোমার কি বলে ব্যাকটেরিয়ালও হতে পারে, তোমার মল্ট এক্সট্রাক্ট হতে পারে, বিভিন্ন রকমই হতে পারে, প্যানক্রিয়েটিক হতে পারে। এটা ক্লোজ